মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রিকেট খেলা নিয়ে, আরেকটা হচ্ছে মেসি ম্যাচের পরে। বিতর্ক থাকবে, তুমি তোমার কাজ করে যাবে। আমি লাস্ট 2 মাস 5 ঘন্টার বেশি ঘুমোইনি। বলে আপনার গিন্নির আপনার বিপক্ষে অভিযোগ নেই যে সারা দিন কাজের মধ্যে নিজেকে ডুবে রাখছেন, ব্যক্তিগত পরিশ্রম নেই? সাংবাদিকতা জীবনের এতদিন কাটিয়ে 3টে আফসোস জীবনে কি, কাকে ছুতে পারলেন না? তুমি যদি খেলো তাহলে জেতার জন্য খেলো, আর নইলে খেলো না। বিতর্ককে কিভাবে আপনি ডস দিয়ে এগিয়ে যান? ইমরান খান চিরকাল ইন্সপায়ার করেছে, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি, সচিন টেন্ডুলকার, এখন বিরাট কোহলি, ভীষণ ভীষণ ইন্সপায়ারিং। নমস্কার, আপনারা দেখছেন শিবম দাস ব্লগস। এই মুহূর্তে বইমেলায় যার সঙ্গে আছি, মনে হয় না পরিচয় দেওয়ার দরকার আছে। লেখক, সাংবাদিক, অনেকভাবে আপনারা নিজেদের মতো করে ব্যাখ্যা করে নিতে পারেন, গৌতম ভট্টাচার্য। স্যার, প্রথমে শিবম দাস ব্লগে আপনাকে স্বাগত। বইমেলা, আপনি তো ক্রিকেটার, ফুটবলারদের পরিসংখ্যান আপনার মুখস্থ। আপনার জীবনের কততম বইমেলায় আসা মনে আছে? একদম মনে নেই, নিজের রেকর্ডগুলো সম্পর্কে খেয়াল থাকে না। ইনফ্যাক্ট নিজের বই 43 না 45 সেটাও ভালো করে জানি না। মনে হয় 43 বছর সাংবাদিকতায় হলো, বোধহয় এবারের বইটা 43তম বই। বইমেলায় কতবার আসছি সত্যি মনে নেই। এটুকু মনে আছে যে লাস্ট তুমি ধরে নাও 25 বছর, 26-27 বছর মোটামুটি ভাবে প্রতি বছরই বইমেলায় আমার একটা বই বেরিয়েছে। আমার প্রশ্ন বারবার আমি নিজেকেও বারবার করেছি, এই যে আপনার যে শিডিউল, যে ডেলি রুটিন লাইফ, এর মাঝখানে একটা বই লেখা, এটা এটা কিভাবে সম্ভব? এবারেরটা খুব ডিফিকাল্ট ছিল, এবারেরটা সবচেয়ে ডিফিকাল্ট। আমার মনে এক এক সময় মনে হয়েছে যে কি করে এবারের বইটা হবে। এতগুলো ব্যক্তিত্বকে নিয়ে, তার মধ্যে 10 জন অনেক এমন মানুষ যাদের তুমিও খুব ভালো করে চেনো, তার 10 জনের মধ্যে 3 জন আমাদের খুব ঘনিষ্ঠ সাংবাদিক, কাছের লোকেরা। তো 36 জনকে নিয়ে লিখতে অ্যাকচুয়ালি হাবুডুবু খেয়েছি। রাত্রির জেগে 2:30 ঘুমিয়েছি, আবার 7:30 উঠে পড়েছি। আমি লাস্ট 2 মাস 5 ঘন্টার বেশি ঘুমোইনি, এবং সেটা তার ফসল এই বইটা। সেই জন্য হয়তো 2-4টে বানান ভুলও হয়তো থেকে গেছে, প্রুফ রিডিং ঠিক মতো সময় মতো হয়নি। জাস্ট আমি বলবো যে এই চলে যাওয়া মানুষগুলোর বোধহয় গুডউইল, যে বইটা এরকম অকল্পনীয় ভাবে শেষ হয়েছে, আদারওয়াইজ এটা শেষ হতো না। নিজেকে মোটিভেট করেন কিভাবে? মানে আমি বলছি, আপনি স্টুডিওতে বসছেন, ইন্টারভিউ নিচ্ছেন, লিখছেন, ফেসবুক খুব ভালো মেনটেন করেন, কারণ আপনার প্রজন্মের কোনো সাংবাদিক ডিজিটালি এতটা সাউন্ড আমি খুব কম দেখেছি, অনেস্টলি স্পিকিং। আমাদেরটা ঠিক আছে, কিন্তু আপনারটা অত্যন্ত স্মুথ ওয়েতে চলে। সময়টা কখন পান? মানে 200 পাতার বই মানে 500 পাতার একটা পাণ্ডুলিপি আপনি লিখছেন। দেখো, আমার থিওরি খুব সিম্পল। তুমি যদি খেলো তাহলে জেতার জন্য খেলো, আর নইলে খেলো না। আমার যেদিন মনে হবে যে আমি খেলবো না, সেদিন আমি পূর্ণাঙ্গভাবে খেলবো না। আর যতদিন মনে হবে যে আমি ট্র্যাকের মধ্যে আছি, মাঠের মধ্যে আছি, ততদিন আমি অন্তত লোক হাসাতে চাইবো না। এটাই লোক হাসাতে না চাওয়ারই প্রয়াস। দিনে তো 24 ঘন্টা, মানে 15 ঘন্টা ইউটিলাইজ করা যায়। আমি আমাকে দেখে বুঝি যে মনে হয় যে 24 ঘন্টার বদলে 36 ঘন্টা হলে ভালো হতো। মানে পুরো মেকানিজমটা তো কন্ট্রোল করতে হয়। এই সময়টা কোথা থেকে আপনি বার করেন? এই প্ল্যানিংটা কিভাবে এই করেন? প্রশ্নটা তুমি ভাগ্যিস আমার বউয়ের সামনে করনি, কারণ এটা তার প্রত্যন্ত ক্ষোভ। সে বলেছিল যে রিটায়ার্ড লাইফে আমরা একটু সময় পাবো একটু গল্প করার, এদিক ওদিক ঘোরার। ও প্রায়ই বলছে যে এখন তো তুমি আরো বিজি হয়ে গেছো। তো ভাগ্যিস তুমি ওর সামনে করনি, তাহলে এটা আরো রাত্রিরে বাড়ি গিয়ে ইয়ে হতো। বাট আমি যেটা বললাম, যে আমি মনে করি যে আমি যদি খেলার মধ্যে থাকি, একটা বদভ্যাস হয়ে গেছে যে খেলার মধ্যে থাকলে একটা একটা রেসপেক্টেবল জায়গায় থাকার। এবার সেই জায়গাটা যদি চলেই যায়, তাহলে না খেলাই ভালো। তাই চেষ্টা করতে হয় যে অন্তত, যে চেষ্টা যাতে করে যাই যে অন্তত যাতে একটা ভদ্র জায়গায় থাকতে পারি। নিশ্চয়ই আগের যে জায়গাটা সেটা থাকবে না, অনেক নিচে নেমে যাবে তোমার জায়গা। কিন্তু এরম যেন না হয় যে একদম বলে যে ফেল করা ছাত্র, সেটা যেন না হয়। আমি একটু আগে ডক্টর নারায়ণ ব্যানার্জি একটা ইন্টারভিউ করছিলাম, উনি আমাকে বললেন ক্যামেরার সামনে যে উনি জীবনে সব থেকে বেশি ভয় পান গিন্নিকে। ফলে আপনার গিন্নির আপনার বিপক্ষে অভিযোগ নেই যে সারা দিন কাজের মধ্যে নিজেকে ডুবে রাখছেন, ব্যক্তিগত পরিশ্রম নেই? এই তোমার হবে সদ্য বিয়ে করেছো তো, তুমি বুঝতে পারবে। আজ থেকে 20-30 বছর পরে এখানে বুক ফেয়ারে দাঁড়িয়ে তোমায় যখন কেউ এই প্রশ্নটা করবে, তার আগেই তুমি উত্তরটা জেনে যাবে। মানে আপনি বলটা ছেড়ে দিলেন, আমার বলটা? না, ছেড়ে দিলাম না, আমি বলছি সবারই একই অবস্থা হয়। যারা আমাদের মতো বাইরের কাজ বেশি করে তাদের বেশি অবস্থা হয়। কাজেই এটা এটা এই প্রশ্নটা আমি আর উত্তরই দিতে চাইছি না। রোজ বাড়িতে এটার উত্তর আমায় দিতে হচ্ছে।
আপনি বিভিন্ন ধরনের বই লিখেছেন, আপনি প্রসেনজিতের অটোবায়োগ্রাফি অনুবাদ করছেন, তাহার এখন একটা অন্য টপিকে বই লিখছেন, আপনি উইকি লিখেছেন, উপন্যাস লিখেছেন। ফলে এই যে নিজেকে বিভিন্ন ফর্মে ভাঙা, সেটা আপনার সাংবাদিকতার জীবনে আমি দেখেছি, প্রিন্ট, ডিজিটাল, টিভির সামনে এখন স্পন্টেনিয়াসলি আপনি কথা বলছেন। এই যে প্রত্যেকটা ফর্মে নিজেকে প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, এটাকে আপনি কিভাবে ফেস করেন? আমার মনে হয় যে আমি যেটা কমফর্ট জোন, সেটার মধ্যে যেটা আমি অনেক বছর কাজ করেছি, লিখেছি, সেটার মধ্যে আবার কাজ করা বোরিং, ওটা তো হয়ে গেছে। আমি জানি যে সার্চ লেখা কি ধারাতন্ত্র লেখা কি কালকে বিরাট কোহলির উপর একটা বই লেখা, ওগুলো আমি জানি যে ওটা একটা নিশ্চিন্ত বক্স অফিস তোমার রয়েছে তাদের নিজেদের জনপ্রিয়তায়। সেটাতে কখনো তুমি তোমার নেট নেট গ্রহণযোগ্যতা কি সেটা তুমি বুঝতে পারবে না, বিকজ প্লেয়ারের জনপ্রিয়তাই তোমায় নিয়ে চলে যাবে। এবার সেটা আমি এত বছর ফেস করেছি, আমার কাছে সেটা হচ্ছে কমার্শিয়াল সিনেমা অভিনয় করার মতো। বা তুমি দেখবে যে কোনো কমার্শিয়াল অ্যাক্টর তার কেরিয়ারের শেষ দিকে এসে আর্ট ফিল্মে অভিনয় করতে চায়, অন্য ধরনের ছবিতে করতে চায়, নিজেকে চ্যালেঞ্জ করতে চায় যে আমি তারকা অভিনেতা না আমি অভিনেতা। তো আমার মনে হয়েছে যে আমি অনেক সময় তারকাদের কথা লিখেছি, তাদের কথা লিখে হয়তো সমর্থন পেয়েছি, কিছুটা জনপ্রিয়তা পেয়েছি, কিন্তু সেটা তো তারকাদের উপর ভিত্তি করে। আমার নিজের নেট নেট গ্রহণযোগ্যতা পাঠকদের কাছে কতটা, সেটা বোঝার জন্য বারবার ডিফারেন্ট ট্রাই করেছি, যাতে লোকে শুধু ক্রীড়া সাংবাদিক না বলতে পারে, যেন সাংবাদিক বলে। এখনো লোকে ক্রীড়া সাংবাদিক বলে, কিন্তু অনেকে সাংবাদিকও বলে। এই সাংবাদিক যারা বলে তাদের সংখ্যাটা যাতে বাড়ে, সেটার জন্য এই প্রয়াসটা। সাংবাদিকতা জীবনের এতদিন কাটিয়ে তিনটে আফসোস জীবনে কি, কাকে ছুঁতে পারলেন না? অনেককে ছুঁয়েছেন যারা আমরা ভাবিও না তাদের কাছে পৌঁছেছেন, পারলেন না কি? পারিনি মেসির ইন্টারভিউ, স্টেফি গ্রাফের বাড়ির ভেতরটা দেখতে, আর নেলসন ম্যান্ডেলাকে আরেকটু শান্ত মেজাজে ইন্টারভিউ করতে। আমি যেদিন ইন্টারভিউ করেছিলাম ওকে, উনি খুব অশান্ত মেজাজে ছিলাম, নেলসন ম্যান্ডেলার মতো মেজাজে ছিলেন না, কারণ ওর স্ত্রী উইন্নি ম্যান্ডেলার অ্যাফেয়ার নিয়ে কাগজে নানান লেখাটেখা বেরিয়েছিল। সো আমি যখন সেই সময় পাই, ওকে খুব অশান্ত মেজাজে পেয়েছিলাম। এবং তখন আমার 92 সালে একটা এত বড় অশান্ত লোক যদি অশান্ত মেজাজে থাকে, তাকে কি করে হ্যান্ডেল করতে হয় সেই পরিণতিটা ছিল না। আমার শুধু আফসোস হয়, আমি ওই ভদ্রলোককেই যদি আজকের বয়সে একই চেহারায় পেতাম, ইন্টারভিউটা অনেক বেটার হতো। অনেক সেলিব্রিটি যাদের ইন্টারভিউ আপনি করছেন, খুব স্মুথলি তো ইন্ট্রোডাকশনটা হয় না। আমি যেটা ফেস করি, অনেকে অনেক রকম ভাবে রিয়াক্ট করেন, কখনো খারাপ লাগে, অপমানজনক মনে হয়। তো এই মুভমেন্ট গুলো কিভাবে আপনি ফেস করেন? এখন আমার মনে হয় প্রত্যেকটাই অভিজ্ঞতা, সবগুলো যদি একই রকম হতো তাহলে সেটা খুব প্রেডিক্টেবল হয়ে যেত। আমার প্রেডিক্টেবল জিনিস করতে ইচ্ছে করে না। আমি 1994-তে স্পোর্টস জার্নালিজম ছেড়ে দিয়েছিলাম। 1994-তে তখন আমি আনন্দবাজার পত্রিকার প্র্যাকটিক্যালি ডেপুটি স্পোর্টস এডিটর, এবং তখন প্রতিদিন প্রায় লোকের ঘুম ভাঙে আমার লেখা পড়ে। সেই সময় আমি কিন্তু স্পোর্টস জার্নালিজম ছেড়ে শনিবারের পত্রিকা এডিট করতে চলে গেছিলাম। তো আমি এরকম ঝুঁকি নেওয়া পছন্দ করি। আমার বারবার মনে হয় যে একটা নিশ্চিন্ত জিনিসের মধ্যে থাকাটা, একটা চিত্রনাট্য সেই একই রোলে বারবার অভিনয় করা, থ্রিলটা হচ্ছে তার বাইরে বেরিয়ে যাও, বারবার করে নিজের আবার একটা নতুন চরিত্র তৈরি করা, দেখো সেটাতে তুমি কতটা ব্যর্থ হচ্ছে। সফল হওয়া তো হয়তো অনেকটা কঠিন, কতটা ব্যর্থ হচ্ছে সেই ব্যর্থতাটাকে নিয়ে আবার নতুন চেষ্টা করো। সো তুমি যদি আমার লাইভ দেখো, আমি অবিরাম, কিন্তু আজকে থেকে নয়, আমি অবিরাম ওই চেষ্টা করে গেছি। নুসরত ফতেহ আলী খানকে ইন্টারভিউ করা, পামেলা বোটকে ইন্টারভিউ করা, কলম্বো গিয়ে আর্থার সি ক্লার্ককে, সবসময় চেষ্টা করেছি যে আমার পরিচিত স্পিয়ারের বাইরে বেরোনোর। সেটা পারছি কিনা, সেটা হয়তো মানুষের কাছে হয়তো তার হয়তো গ্রহণযোগ্যতা কম হতে পারে, তারা বলতে পারে না না এটা ততটা ভালো নয়। আমি নিজেকে বারবার টেস্ট করতে চাই। তাই এতগুলো ইন্টারভিউ করেছেন, আজকের দিনে দাঁড়িয়ে কার ইন্টারভিউটা আবার করতে চাইবেন? মানে আরো কিছু অনেকে থেকে যায় না যে এই প্রশ্নটাই করা করা হলো না, জানা গেলে ভালো হতো। আজকের দিনে দাঁড়িয়ে এরকম কোনো ক্যারেক্টার? ওই বললাম, নেলসন ম্যান্ডেলাকে আমি হ্যান্ডেল করতে পারিনি ঠিক করে সেদিন ওই মেজাজে। যদি আজকের দিনে হলে একটু নেলসন ম্যান্ডেলাকে ঠিক করে যদি করতে পারতাম। আর প্রিন্সেস ডায়ানাকে পাপারাৎসিদের আক্রমণের মধ্যে ঠিক করে ধরতে পারিনি, বিকজ আমি ভাবতেই পারিনি পাপারাৎসিরা তাকে চারদিক থেকে ঘিরে ধরবে। আজকের দিন হলে আরেকটু আটোসাটো হয়ে যেতাম। এই দুটো আফসোস থেকে গেছে। শেষ প্রশ্ন, বিতর্ককে কিভাবে আপনি ডজ দিয়ে এগিয়ে যান? মানে বিতর্কহীন জীবন তো হয় না, সবারই বিভিন্ন ক্ষেত্রে বিতর্কের সম্মুখীন হতে হয়। সোশ্যাল মিডিয়া আসার পর অনেক ক্রিটিসিজম আপনার লেখাকে নিয়ে হতে পারে, ভিডিওকে নিয়ে হতে পারে, দেখেন না বলবেন না, কিভাবে পাশ কাটান? এটা তো হয়। আমি তো রিসেন্টলি দুটো বিতর্ক বিশাল হয়েছে, একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রিকেট খেলা নিয়ে, আরেকটা হচ্ছে মেসির ম্যাচের পরে। বিতর্ক থাকবে, তুমি তোমার কাজ করে যাবে, বিতর্কর কাজ করবে। তুমি যদি বিতর্কর কথা ভাবতে যাও, তাহলে তুমি নিজের কথা ভাববে কখন? মানসিক কোনো চাপ কোনোদিন ফিল করেন এত ক্রিটিসিজমে? তুমি কাজে যদি মনটা থাকে তাহলে বিতর্কর ঢেউটা আসবে,
এসে আবার চলে যাবে। তুমি নির্ভর করছে যে তুমি যে বেলাভূমিটা আছো সেটা কতটা উঁচু রেখেছো। যদি উঁচু রাখো তাহলে ঢেউ আসবে, এসে আবার নিচ দিয়ে চলে যাবে। তুমি যদি বেলার নিচে রাখো তাহলে ঢেউ এসে তোমায় ভাসিয়ে নিয়ে যাবে। চয়েস তোমার, তুমি বেলাভূমিটাকে কি, বীজটাকে কিরম করেছো নিজের জন্য। নিজের লেখাটা কোন লেখাটা আরেকবার পড়েন, বা কোন লেখাটা বা কোন ক্যারেক্টারটা ইন্সপায়ার করে আপনাকে? কোন ক্যারেক্টারটা? ইমরান খান চিরকাল ইন্সপায়ার করেছে, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি, সচিন টেন্ডুলকার, এখন বিরাট কোহলি, ভীষণ ভীষণ ইন্সপায়ারিং। কিছুটা ডিয়েগো মারাদোনা, কিন্তু ডিয়েগো মারাদোনা ইন্সপায়ার হওয়া ডিফিকাল্ট, বিকজ মারাদোনা এত ট্যালেন্টেড না যে কোনো মিডিয়কার তার উপর ভিত্তি করে নিজের জীবনটা চালাতে পারবে না। আমি যাদের কথা বলছি তাদের প্রত্যেককে দেখে আমি ইন্সপায়ার্ড হচ্ছি যে কিভাবে লাইফে এগোতে হয়। অবশ্য অসংখ্য ধন্যবাদ। সত্যি জীবন মানে অন্তহীন একটা দৌড়। উনি একবার বলেছিলেন, সুভাষ ভৌমিক ওনাকে বলেছিলেন, জীবনের শেষ বাঁশিটা না বাজা অবধি শুধু দৌড়ে যাও। এটাই হয়তো শিখলাম ইন্টারভিউতে। দেখতে থাকুন শিবম দাস ব্লগস। বইটা পড়বেন, গৌতম ভট্টাচার্যের বই, আমি জানি পড়বেন, যদি বইটা একটু দেখিয়ে দেন দর্শকদের। তাহাদের কথা আপনারা দেখেছেন, তাহাদের শেষ কথা দ্বীপ প্রকাশন থেকে আপনারা পেতে পারেন। আপনারা কালেক্ট করে নিন, বইমেলা যতদিন চলবে এই বইটা পেতে পারেন। অসংখ্য ধন্যবাদ।